আধ্যাত্মিকতা প্রচুর পরিমাণে থাকে, ভালো রকম থাকে। ষষ্ঠের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, যেরকম শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে, তাই নিজেকে পূর্ণরূপে প্রকাশ করে উঠতে পারে না। অর্থাৎ যখনই বুধাদিত্য যোগ ষষ্ঠ তৈরি হয় তখন ব্যক্তির মধ্যে অনেক প্রতিভা থাকে, অনেক ট্যালেন্ট থাকে, কিন্তু সে সবটা প্রকাশ করে উঠতে পারে না, কিছুটা চেপে যায়, যার কারণে সফলতা সেই চূড়ান্ত লেভেলে আসে না। কিন্তু নবমে এটা আসে, চূড়ান্ত লেভেলে আসে। আর নবমে এর মধ্যে যে আধ্যাত্মিকতার প্রকাশ, সেটা খুব ভালো রকম বোঝা যায়। এবার যদি তাহলে পঞ্চম, ষষ্ঠতেও আধ্যাত্মিকতার প্রকাশ হচ্ছে, হ্যাঁ, তাই তো? ষষ্ঠতেও কিন্তু আধ্যাত্মিকতার প্রকাশ হচ্ছে, কিন্তু সবটা হবে না, কারণ শত্রু দ্বারা অনেকটা আবৃত হয়ে যাবে। হুম। কিন্তু নবমে সেটা হবে না, নবমে সেটা ফুলে ফেপে উঠবে। এবার যদি সপ্তম স্থানকে দেখি, সপ্তম স্থানের বুধাদিত্য যোগ ব্যক্তিকে জ্ঞানী তো করে, জ্ঞান নিয়ে জন্মায় এমনটা বলবো না, জ্ঞান ওদের মধ্যে থাকে, কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে যত বয়স বাড়ে, মোটামুটি আমরা বলতে পারি 18 বছর বা 19 বছরের পর থেকে সপ্তমের বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হওয়া শুরু হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 20-22 বছর পর থেকে অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে। তো এরকম কিছু এজ লিমিট আছে, তারপরেই ওই যোগগুলো অ্যাক্টিভ হওয়া শুরু হয়। এটা গেল সপ্তম। সপ্তমের ক্ষেত্রে খুব ভালো ফল দেয়, এবং সপ্তমের ক্ষেত্রে ভালো ফল দেয় বলতে সপ্তমস্থ বুধাদিত্য যোগ কেবলমাত্র ব্যক্তিকে যে নিজেকেই জ্ঞানী করে এমনটা না, যেহেতু সপ্তম পার্টনারের ঘর, তাই ওই ব্যক্তির যে পার্টনার হবে তাকেও কিন্তু প্রচন্ড জ্ঞানী করে তোলে। নেক্সট হচ্ছে, নবম তো বলেই দিলাম, দশম ঘর। দশম ঘরও বুধাদিত্য যোগ খুব দারুণ হয়, কিন্তু এই দশমের বুধাদিত্য যোগ ব্যক্তিকে তার কর্মের জন্য বিখ্যাত করে। এর কীর্তি, এর কর্ম দেশে বিদেশে লোকের মুখে মুখে ছড়িয়ে যায়। এই দশমের বুধাদিত্য যোগকে খুবই খুবই পজিটিভ মানা হয় বাকি সমস্তদের থেকেও। এক কথায় বলতে গেলে বুধাদিত্য যোগ যখনই কেন্দ্রস্থানে হচ্ছে বা ত্রিকোণ স্থানে হচ্ছে, এই দুটোকেই শুভ মনে করা হয়েছে। ত্রিকোণ বলতে কোনটা? পঞ্চম নবম অতি শুভ, আর কেন্দ্র 1, 4, 7, 10 অতি শুভ। এবার ওদেরকে বাদ দিয়ে কিছু জায়গায় এক্সট্রা ঢুকেছে। কি কি? না, যেমন চতুর্থ ঢুকে, পঞ্চম ঢুকেছে, সরি পঞ্চম তো ত্রিকোণের মধ্যে পড়ে, ষষ্ঠ ঢুকেছে, ষষ্ঠ একটা ঢুকেছে, আর তৃতীয়টা ঢুকেছে, ব্যাস এই দুটো। বাকি কেন্দ্র ত্রিকোণের মধ্যেই কিন্তু যোগটা হচ্ছে, এই এই জায়গাতেই খুব ভালো ফল দেয়। এবার দশমের বুধাদিত্য যোগ অ্যাক্টিভ কখন হয়? দশম স্থানে বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হতে সময় লেগে যায় মোটামুটি 24 বছর মতন। 24 বছর বয়স পর থেকে দশম স্থানের বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হয়। ঠিক আছে। এবার যদি এই জায়গাটা যেমন এখানে একটু তারতম্য হয়ে যায়, দেখা গেল কারো দশমে বুধাদিত্য যোগ হয়েছে, দশম ভাবে, কিন্তু সেই দশম ভাবটা পড়ে গেছে তুলাতে। হতেই পারে, যদি লগ্ন মকর হয় তাহলে দশম ভাব তো তুলাই হবে। তাহলে তুলায় যখন দশম ভাব পড়ে গেল, সেখানে বুধাদিত্য যোগ তৈরি হলো। তাহলে আমরা কি জানলাম? যে দশম ভাবে বুধাদিত্য যোগ, বললাম কারোর দশম ভাবে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কিন্তু সেই দশম ভাবটা হয়ে গেছে তুলা রাশি। তাহলে এই যোগটা কিরকম ফল দেবে? দশম ভাবের কারণে যোগটা উত্তম, কিন্তু তুলা রাশি হয়ে যাওয়ার কারণে যোগের যে শক্তি সেটা অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাবে। ঠিক তেমনি এই দশম ভাবটা যদি মীনের ভাব হতো, সেখানেও একই জিনিস হতো। দশম ভাব পেয়েছে বটে, কিন্তু যোগের যে শক্তি, যোগের যে ক্ষমতা অনেকাংশেই কমে গেল। ভাব বলে যোগ চলবে, কিন্তু এখানে যখনই আমরা যোগকে দেখবো না, যোগ কিন্তু শুধুমাত্র ভাব বলের ওপর
খাটে না। যোগের জন্য যেমন আমাদের ভাব বল দেখতে হয়, যোগের জন্য ঠিক তেমনি রাশি বলটাও প্রযোজ্য হয়। রাশি যদি প্রপার ক্ষমতাবান না হয় তাহলে ভাব তাবৎ ফল দিতে পারে না। আর যদি রাশি এবং ভাব দুজনেই সবল হয়ে থাকে তাহলে যোগের পূর্ণ ফল পাওয়া যায়। কারণ এই যে আমরা যোগ নিয়ে আলোচনা করছি, বুধাদিত্য যোগ প্রচুর লোকের ছকে আছে, প্রচুর লোকের ছকে। সবাই কি সেই একই ফল পাচ্ছে নাকি? পাবে না। কারণ রাশি এবং ভাব এই দুটোকেই স্ট্রং হতে হবে, তবেই যোগ পূর্ণ ফল প্রদান করে থাকে, নচেত হবে না। যেমন গজকেশরী যোগের ক্ষেত্রে বলা হয়েছে, গজকেশরী যোগ শুধুমাত্র বৃহস্পতি আর চন্দ্র একে অপরের কেন্দ্রে থাকলেই হয় না, এখানে রাশিবল প্রযোজ্য হয়। দেখতে হয় চন্দ্র কোন রাশিতে আছে, সে কি পূর্ণ বলি, বৃহস্পতি কোন রাশিতে আছে, সে কি পূর্ণ বলি, তারপর গিয়ে সেই যোগ তৈরি হবে। যে কোনো যোগের ক্ষেত্রে যে যে যোগকেই আমরা দেখব, সেই যোগের ক্ষেত্রে রাশির বলাবল বিচার্য অবশ্যই। ঠিক আছে, বোঝা গেল বুধাদিত্য যোগের বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা অনেকটাই বোঝা যায়। হুম। এইবার আরেকটি যোগ নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে গুরু সৌরী যোগ। গুরু সৌরী যোগটা কি না, যখনই গুরু অর্থাৎ বৃহস্পতি আর সৌরী মানে শনি, এই দুটো গ্রহ এক জায়গায় আসবে, এই দুটো গ্রহের কনজাংশন হবে, তখনই আমরা বলবো এটা গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগ যদি পারফেক্টলি বিচার করা যায় খুব ভালোভাবে, তাহলে কিন্তু দেখব পুরো পৃথিবীর মধ্যে মাত্র 2 থেকে 5% মানুষের ছকেই পাওয়া যায়। ভীষণ পাওয়ারফুল একটা যোগ এটা, শনি বৃহস্পতি এক ঘরে। এবার প্রশ্ন, না শনি বৃহস্পতি এক ঘরে তো বহু লোকের ছকে আছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গুরু এবং শনি, গুরু সৌরী যোগ একটা সিদ্ধ যোগ। এই যোগটা বোঝায় ব্যক্তির সিদ্ধতাকে, অর্থাৎ পূর্বজন্মে ব্যক্তি ভীষণ বড় নয় সাধক ছিল, নয় রাজা ছিল, নাহলে কোন একটা কীর্তিমান ব্যক্তি ছিল, যার কারণে বর্তমান জন্মে সে ভাগ্যের জোরে বা এই যোগের জোরে সমস্ত কিছু লাভ করবে, কিছু বাকি থাকবে না। কিন্তু শর্ত আছে, যোগটা হতে হবে কোথায় হতে হবে, না যোগটা হতে হবে কোণে, নয় পঞ্চমে, নয় নবমে, নয় লগ্নে। এই গুরু সৌরী যোগ মানে কিন্তু 1-5 নয়, কেন্দ্রে 1-5 নয়। 1-4-7-10 হবে না। না, 1-4-7-10 হবে না। কেন্দ্রের ক্ষেত্রে বলা হয়েছে বটে যে কেন্দ্রেতে হলেও যোগ হবে, কিন্তু কেন্দ্রে এই যোগটা হলে অনেকটাই ফল নষ্ট হয়ে যায়। এই গুরু সৌরী যোগটা অবশ্যই কোণে হতে হবে, 1-5-9 মধ্যেই হতে হবে। তবুও লগ্নে হলে, লগ্ন লগ্নকে আমরা কোণও বলি আবার কেন্দ্রও বলি, তাই লগ্নতেও একটা প্রশ্নচিহ্ন চলে আসে, লগ্ন কোণও বটে আবার কেন্দ্রও বটে, তাহলে কি ফল সম্পূর্ণ পাওয়া যাবে? তো সেখানেও একটা দ্বিধা কাজ করে যে লগ্নতেও হয়তো সম্পূর্ণ ফল আসবে না, কিন্তু পঞ্চম এবং নবমের মধ্যে যদি একটা ঘরে থাকে সম্পূর্ণ ফল দিতে বাধ্য। স্যার, এইবার এখানে এখানে একটা ব্যাপার আছে, একটা হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞেস করছিলাম। সেটা হচ্ছে যে এই যে বৃহস্পতি শনি এই 1-5-9 বা 5-9-তে পঞ্চম ভাবে একসঙ্গে থাকতে হবে, নবম ভাবে একসঙ্গে থাকতে হবে, না বৃহস্পতি শনির পঞ্চম নবমের মধ্যে অ্যাসপেক্ট হলে পরেই এটা হতে পারে, মানে বৃহস্পতি না, পঞ্চমে না, শনি বসে বা শনির নবমে বৃহস্পতি বসে? না। লগ্ন ভাব থেকে পঞ্চম নবম দুজনকে একসঙ্গেই থাকতে হবে, ঠিক আছে? তাহলে এক এক পঞ্চম ভাব বা নবম ভাবে একসঙ্গে বসে থাকতে হবে। হ্যাঁ, একদম। তো এইবার পঞ্চম নবম নয় বোঝা গেল, কিন্তু যোগটার পূর্ণ ফল পেতে গেলে আর কি শর্ত মানতে হবে? রাশি। পঞ্চমে তো হয়েছে, কিন্তু পঞ্চমটা কোন রাশিতে পড়েছে, এটা বিরাট বড় বিষয়। কোন কোন রাশিতে গুরু সৌরী উত্তম ফল দেয়? শনির রাশিতে, বৃহস্পতির রাশিতে এবং শুক্রের রাশিতে।
এবার এখানেও স্যার খানিকটা তার মানে তারতম্য আছে। ধনুতে, মকরে, কুম্ভ মিলে, আর এদিকে হচ্ছে আপনার বৃষতে, আর হুম, এবার বলছি। তুলাতে। হ্যাঁ, এবার এই যে চারটে ছটা রাশি পেলাম আমরা, এই ছটাতেও কিন্তু পূর্ণ ফল দেয় না, এটা পরে লেখা হচ্ছে। কি রকম বিষয়টা হলো, না এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র গুরু সৌরি যোগের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়। রাশি মিললেই হবে না, রাশির সঙ্গে গ্রহের যে নিজস্ব তত্ত্ব সেটাকেও মিলতে হবে। এটাও ভীষণ বড় একটা ব্যাপার। কিরকম শুনতে জিনিস পেলাম না কথাটা, লাস্ট কি বললেন? শুধুমাত্র রাশি মিললেই হবে না, রাশির সঙ্গে গ্রহের যে তত্ত্ব হয় সেই তত্ত্বের সঙ্গে রাশির তত্ত্ব মিলতে হবে, তবেই সেই যোগের পূর্ণ ফল লাভ করা সম্ভব। মানে ওই অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই যে এই তত্ত্বগুলো। হ্যাঁ, একদম। এইবার কিভাবে মিলবে, না বৃহস্পতি হচ্ছে আকাশ তত্ত্ব আর শনি বায়ু তত্ত্ব। শনি বায়ু তত্ত্ব এবং বৃহস্পতি আকাশ তত্ত্ব হওয়াতে দুই তত্ত্বের মধ্যেই কিন্তু বিরোধী ভাব আছে, শত্রুতা ভাব রয়েছে। অথচ শনি আর বৃহস্পতি না তো শত্রু না তো মিত্র, সমভাবে চলে। এইবার এই দুইয়ের মধ্যে ব্যালেন্স স্থাপন করতে পারবে যে তত্ত্ব, সেই তত্ত্বেই এই যোগ পূর্ণ হবে। কে ব্যালেন্স করতে পারবে? এই যে দুই তত্ত্ব রয়েছে, এখানে ব্যালেন্সটা করবে কে? একটা রয়েছে আকাশ তত্ত্ব, একটা রয়েছে বায়ু তত্ত্ব, এই দুজনকে ব্যালেন্সটা করবে কোন তত্ত্ব? কি মনে হয়? জল। একদম, এই তো এটা চাইছিলাম। এই দুই তত্ত্বকে জল তত্ত্ব ব্যালেন্স করতে পারে। তাই জল তত্ত্বের রাশিতে এই যোগ সব থেকে বেশি ফলদায়ী হবে। এবার জল তত্ত্বের রাশি কোনটা হয়েছে? জল তত্ত্বের রাশি একমাত্র দেখতে পাচ্ছি বৃহস্পতি, শনি, শুক্র সবাইকে মিলিয়ে মীন রাশি আসছে। তাই মীন রাশিতে এই যোগ, গুরু সৌরি যোগ, পূর্ণ মাত্রায় ফল প্রদান করতে পারে যদি সেই মীন রাশিটা পঞ্চম ভাব কারোর হয় বা নবম ভাব কারোর হয়। তাহলে বাকি রাশিগুলোকে কি ফল দেবে না? যেমন এদিকে বৃষ আছে, তুলা আছে, মকর আছে, কুম্ভ আছে, ধনু আছে, দেবে নাকি? দেবে। তারতম্য রয়েছে। যেমন ধনুতে যদি দেখি, ধনুটা হচ্ছে অগ্নিতত্ত্ব। তো শনি যেহেতু বায়ু তত্ত্বের মধ্যে পড়ে, তাহলে আহ, অসুবিধা নেই, শনির সঙ্গে এই জায়গাটা ম্যাচিং হয়ে যাবে। যেহেতু বায়ু তত্ত্বের মধ্যে পড়ে, অগ্নিতে গেলে অসুবিধা কিছু নেই, সাপোর্টই করবে। আর বৃহস্পতির তো এটা নিজস্ব রাশি, বৃহস্পতির আপত্তি থাকার কোনো জায়গা নেই। তাহলে এই জায়গাতেও আমি পূর্ণ ফল পেতে পারি, আশা রাখতে পারি, কিন্তু পাবোই বলতে পারবো না, হয়তো কিছু পার্সেন্ট, 2-3% কাট হয়ে গেল। যদি মকরের ক্ষেত্রে দেখি, মকর হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। তো পৃথ্বীতত্ত্বর সঙ্গে আহ বৃহস্পতির কোনো শত্রুতা নেই। বৃহস্পতি স্বয়ং আকাশ তত্ত্ব, কিন্তু বৃহস্পতির সঙ্গে পৃথিবী তত্ত্বের কোনো শত্রুতা নেই। কিন্তু সমস্যা হয়ে যায়, মকরে বৃহস্পতি আবার নিচস্থ হয়ে যায়, যার কারণে মকরে এই যোগ খাটবে না। খাটতো যদি বৃহস্পতি এখানে নিচস্থ না হতো, তাহলে পূর্ণফল পাওয়া যেত। যেহেতু বৃহস্পতি এখানে নিচস্থ হয়ে যাচ্ছে, তাই পূর্ণফল পাওয়া যাবে না, 50%-এরও বেশি কেটে গেল। এবার যদি কুম্ভকে দেখি, কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্ব, শনি স্বয়ং বায়ুতত্ত্ব, শনির স্বয়ং রাশি এটা। তাহলে শনির ক্ষেত্রে ঠিকঠাক আছে, কিন্তু বৃহস্পতি কুম্ভে ঠিকঠাক ফল দিতে পারবে না। অতএব কুম্ভতেও পূর্ণ ফল যোগের পাওয়া যাচ্ছে না, এখানেও ফলের ক্ষমতা কাট হয়ে গেল। স্যার একবার বলছেন। কুম্ভ রাশিতেও যদি গুরু সৌরি যোগ তৈরি হয়, এখানেও সেই যোগ পূর্ণ মাত্রায় ফল দিতে পারবে না।
এবার যদি তুলাকে দেখি, তুলা কোন তত্ত্ব? বায়ু তত্ত্ব। আচ্ছা, তুলা বায়ু তত্ত্ব, শনির সঙ্গে কোনো প্রবলেম নেই, কিন্তু বৃহস্পতির সঙ্গে বায়ুর প্রবলেম আছে। আবার অপরদিকে শত্রু রাশিও বটে, মানে শত্রুর রাশি শুক্র, তাই বৃহস্পতি এখানেও কমফোর্ট বোধ করবে না। তাই তুলাটাও ঠিকঠাক জায়গা হলো না এই যোগের জন্য। এবার পড়ে থাকছে বৃষ। বৃষটা হচ্ছে পৃথিবী তত্ত্বের রাশি, এটাও শুক্রের রাশি, কিন্তু এখানে ব্যতিক্রম হয়ে গেল। এখানে ব্যতিক্রম হয়ে গেল, শনি স্বয়ং বায়ুতত্ত্বের রাশি, তাই বায়ুতত্ত্বের সঙ্গে পৃথিবী তত্ত্বের একটা শত্রুতা থাকে, কিন্তু যেহেতু এটা শনির মিত্রের রাশি, তাই শনি এখানে ম্যানেজ করতে সক্ষম। আর বৃহস্পতির সঙ্গে পৃথিবী তত্ত্বের কোনো শত্রুতা নেই সেভাবে, তাই এই জায়গাতে তত্ত্ব, রাশি এবং গ্রহদের তত্ত্বগুলো মিল খাচ্ছে, যার কারণে এইখানে আমরা মিনের পরে যোগের যে ফলটা বেঁচে থাকে সেটা পেতে পারি। মানে মিন হচ্ছে সর্বোৎকৃষ্ট জায়গা, ওখানে সম্পূর্ণ ফল প্রদান করছে। তারপর একটুখানি কাট হয়ে যাচ্ছে বৃষতে আর কুম্ভতে। বাকি যে রাশিগুলো মকর আছে, তুলা আছে, ধনু আছে, এই জায়গাতে ওই যোগ কিন্তু পূর্ণ ফল প্রদান করতে পারছে না। এবার জল তত্ত্বের আরো অনেক রাশি হয়, যেমন যেমন কর্কট হয়, বৃশ্চিক হয়, কিন্তু এই জায়গাতে পূর্ণ ফল ওই যোগ দিতে পারবে না, কারণ চন্দ্রের রাশিতে শনি যাওয়া মানেই ওর মাথা গরম হয়ে যাবে, বৃশ্চিকের রাশিতে শনি যাওয়া মানেই ও নিজেকে ধরে রাখতে পারবে না। বাকি কিন্তু আর সেভাবে কোনো জায়গা নেই এই যোগটা পূর্ণরূপে ফল দেওয়ার। আর এই গুরু সৌরী যোগ কি ফল প্রদান করে? এই গুরু সৌরী যোগের দ্বারা ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি, মানসিক উন্নতি, আর্থিক উন্নতি, সম্পর্কের দিকের উন্নতি, কি পায় না সমস্ত কিছুই পেতে সক্ষম। ভিখিরি থেকে কোটিপতির ওপরেও, মানে আরবপতির ওপরেও যদি কিছু থাকে সেই জায়গাতেও যেতে পারে, যদি এই যোগটা ঠিকঠাক কনজাংশনে ঠিকঠাক জায়গায় তৈরি হয়। কবে থেকে ফল দেয়? যখন ব্যক্তির বয়স হবে 36, 36, এই 36 এজে গিয়ে এই যোগটা অ্যাক্টিভ হয়, তারপর থেকেই এর ভীষণ রকম প্রভাব শুরু হয়। ঠিক আছে? স্যার একটা ভালো যোগও পাইনি স্যার, সেটাই ঢুকে যাচ্ছে শুধু। হ্যাঁ, কে পায়নি? আমি সে তো আমিও পাই। কি অবস্থা! কি পাপ করেছিলাম স্যার আগের জন্মে জানি না স্যার, এইসব যোগগুলো লিখছি কিন্তু নিজের মধ্যে একটাও নেই। মানে দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে নাকি? হ্যাঁ, দুঃখ তো আছেই না, এগুলো লিখছি এগুলো কিছু অন্তর, কোথায় ক্ষুধারিত্ব, কোথায় হলো। আরে কিছু কিছু ছোটখাটো যোগ থাকে যেগুলো ভীষণ ফলদায়ী হয়, যেরকম আর একটা যোগ খুব প্রচলিত যোগ, শুক্র বুধের যোগ, এটাও খুব ভালো চলে। যেমন একটা যোগকে আমরা খুব খারাপ মনে করি, বেশিরভাগ জ্যোতিষী খারাপ মনে করে, চন্দ্রমঙ্গলের যোগ। বাস্তবে কিন্তু চন্দ্রমঙ্গল যোগ খারাপ হয় না, ওটাকে লক্ষ্মী যোগ বলে, ভালো ফলই দেয়। ছোটখাটো অনেক যোগ থাকে, যেরকম শুধুমাত্র গ্রহরা এক জায়গাতে হলেই যোগ তৈরি হয় এমনটা না। গ্রহরা একটা গ্রহের থেকে একটা গ্রহের ডিস্টেন্স কতটা, এই ডিস্টেন্সও অনেক গুরুত্ব রাখে এক একটা যোগ তৈরির জন্য। যেরকম স্যার এটাই আহ, কি সেই কেপিতে অ্যাসপেক্ট বলে, যে সেই অ্যাসপেক্ট? না 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 না, ওটা আলাদা জিনিস। এটা হচ্ছে আহ, যেমন গজকেশরী যোগের ক্ষেত্রে আমরা পড়েছি যে বৃহস্পতি আর চন্দ্র যদি একে অপরের কেন্দ্রে থাকে, তাহলে একে অপরের কেন্দ্রে থাকতে গেলে ওদেরকে যে একসঙ্গেই থাকতে হবে এমনটা কিন্তু না।
বৃহস্পতি থেকে যদি চন্দ্র 1, 4, 7, 10 মধ্যে থাকে তাহলেই যোগটা হয়ে যায়। এরকম রয়েছে, এরকম প্রচুর যোগ রয়েছে। যেরকম আমি তো সাউথের দিকে একজন খুব প্রবীণ ব্যক্তির থেকে এরকমও শুনেছিলাম, যে যোগটা নিয়ে আলোচনা করলাম আমরা, বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করলাম, তো উনি বলছেন যে বুধাদিত্য যোগ যদি একসঙ্গে নাও থাকে, রবি বুধ যদি একে অপরের কেন্দ্রে থাকে, তাও বুধাদিত্য যোগ হয়। এটা ওনার মত, আমি কোথাও পাইনি, যদিও জিজ্ঞাসা করলাম যে আপনি কোথাও পেয়েছেন কিনা। বলছে পেয়েছি বলতে, না পাইনি, আমি দেখেছি। ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অনেক বয়স, ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে উনি এটা দেখেছেন যে বুধ আর রবি যদি একে অপরের কেন্দ্রে থাকে তাহলেও সেখানেও বুধাদিত্য যোগের ফল ব্যক্তির উপরে আসছে। তো এরকম বিভিন্ন মতামত আছে এই সাবজেক্টের উপরে। এরকম প্রচুর যোগ রয়েছে, প্রচুর। সব যোগ আবার পুস্তকে লেখাও নেই, দেখতে দেখতে ঘাঁটতে 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 কিছু কিছু যোগ নিজেরা আবিষ্কার করতে পারা যাবে, এই যোগে এই ফল আসছে। প্রচুর বিষয় আছে। আমি আজকে একটি লেখা দিয়েছিলাম, মনে হয় কমিউনিটি গ্রুপে দিয়েছিলাম, পড়েছেন কিনা জানি না। ওখানে আমাদের 4টে বিষয়কে একসঙ্গে করে, মানে কম্প্যাক্ট করে, যে 4টে বিষয় একে অপরের পরিপূরক, সেই বিষয়ে একটা লেখা আমি রেডি করে দিয়েছিলাম। পড়েছেন কি? কোথায় দিয়েছিলেন স্যার? বাস্তু কেন ভিজিট করতে হয় সেটা? না 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 না, কমিউনিটি গ্রুপে আপনারা আছেন তো? না না, কোনো কমিউনিটি গ্রুপ তো পাইনি। কমিউনিটি গ্রুপে নেই? আচ্ছা, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। কমিউনিটি গ্রুপে আমি দিয়েছিলাম আজকে যে বাস্তু, জ্যোতিষ, হ্যাঁ স্যার, যোগ এইটা এবং বাস্তু, আয়ুর্বেদ। জ্যোতিষ, যোগ ও আয়ুর্বেদ, এই 4টি আলাদা বিদ্যা নয়, একই চেতনা, 4টি স্তম্ভ, একদম তাই তো স্যার? একদম। হ্যাঁ, ওটা বাস্তুশাস্ত্র পড়লে বুঝতে পারবেন। ওটা আমি বিভিন্ন এটা গ্রন্থ আমি থেকে জয়েন বিভিন্ন, করিনি, আমাকে একটু লিঙ্কটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ পাঠিয়ে দেবো। ওটা আমি বিভিন্ন গ্রন্থ থেকে অনেক খুঁজে 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 প্রমাণগুলো বার করেছি, এবং সত্যি অদ্ভুত। লেখাটা পড়লে বুঝতে পারবেন মানে কিভাবে আমরা চালিত হচ্ছি। আর আমাদের এত শাস্ত্র, এত ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ একটাই, কিন্তু এতটা শাখা প্রশাখা কি জন্য এসেছে, কেন এসছে এগুলো, কিভাবে আমাদের জীবনযাপন করতে বলা হচ্ছে, কোন সাবজেক্ট আমাদের কি দেখাচ্ছে, কেনই বা আমরা এগুলোকে জানবো, খুব সুন্দর ব্যাখ্যা করা আছে। ওখানে একটি সুন্দর শ্লোক, মনে হয় শেষের দিকটায় লেখা রয়েছে, কাল কর্ম ফলদাতা গ্রহ কেবল সূচকা। অর্থাৎ বাস্তবিক কর্মফল কিন্তু আমাদের কাল মানে সময় দিয়ে থাকে, গ্রহ তো কেবল সূচক মাত্র। এই যে আমরা ছক দেখছি, গ্রহদেরকে, গ্রহদের জ্যুতি দেখছি, এদের যোগ দেখছি, এগুলো কিন্তু ভাগ্য নির্ধারণ করে না, এগুলো এক একটা ইঙ্গিত মাত্র। একটা ছকে যখন একাধিক গ্রহ এক একটা যোগ তৈরি করলো, এইগুলো, এই যোগগুলো কিন্তু বোঝায় না যে এই ব্যক্তি সাকসেস হবে কি হবে না। এই যোগগুলো ইঙ্গিত তৈরি করছে, সম্ভাবনা তৈরি করছে, যে হ্যাঁ এই ব্যক্তি যদি চেষ্টা করে এর সম্ভাবনা আছে এ এই জায়গায় পৌঁছাবে, বা এই গ্রহগুলো এই যোগ তৈরি করছে, খুব খারাপ যোগ, তাহলে সম্ভাবনা আছে এই ব্যক্তির পতন হবে। গ্রহযোগ মানে কিন্তু সম্ভাবনা, অর্থাৎ ইঙ্গিত তৈরি করা, সংকেত তৈরি করা। এবার সংকেত বলতে কি রকম সংকেত? না, যেমন বৃষ্টি যখন হবে তখন আকাশে মেঘকে এক জায়গায় জড়ো হতে হবে। যখনই আকাশটায় মেঘ করে আসলো, আমরা বুঝে গেলাম এবার বৃষ্টি হবে। ভালো করে জায়গাটা বুঝবেন, আকাশে কালো মেঘ জমা হলো, আমরা বুঝে গেলাম বৃষ্টি হবে। কাকে দেখে বুঝলাম? আমরা মেঘকে এক জায়গায় জড়ো হতে দেখে সংকেতটা, মেঘটা কি ছিল? মেঘটা সংকেত ছিল।
এই সংকেতটা বুঝিয়ে দিল বৃষ্টি হবে, কিন্তু সেই সময়তেই শুরু হলো দক্ষিণে হাওয়া। ঘন কালো মেঘ যতই কালো হোক না কেন, যতই বৃষ্টির বার্তা বহন করে আনুক না কেন, যদি সেই সময় দক্ষিণে হাওয়া বয়, সেই মেঘ কাটতে বাধ্য। সে মেঘ কেটে যাবে, বৃষ্টি আর হবে না। তাহলে এটাও কিন্তু সংকেত যে আমরা দেখলাম কালো মেঘ জমা হলো, একদম শিওর বৃষ্টি হবেই, সেই সময়তেই দক্ষিণে হাওয়া শুরু হলো, তখনই বুঝে যেতে হবে এটাও সংকেত যে বৃষ্টি হবে না। গ্রহরাও ঠিক এইরকমই ফল দেয়। গ্রহরাও একসঙ্গে জ্যোতি তৈরি করলো, ওদেরও কিন্তু এক একটা যোগের কাঠ থাকে। যেরকম গত সপ্তাহে ক্লাসে আমরা মাঙ্গলিক যোগের কাঠ নিয়ে আলোচনা করছিলাম, মাঙ্গলিক যোগ হয়েছে কিন্তু তার কাঠও হয়ে গেছে। তাই এখানেও এক একটা শুভ যোগ থাকলেও সে শুভ যোগের কাঠ থাকে, আবার অশুভ যোগ থাকলেও অশুভ যোগের কাঠ থাকে। ইঙ্গিত প্রত্যেকটাই। তাই ব্যক্তি নিজের চেষ্টায় যদি খুব সূক্ষ্ম যোগও থাকে, খুব প্রবল যোগ নয়, খুব সূক্ষ্ম যোগ, তারপরও নিজের চেষ্টাতে নিয়তিকে পাল্টে দিতে পারে। সেই সূক্ষ্ম যোগটাকেই সে কাজে লাগিয়ে দিল, আর যে যোগটা ছিল খুব বড় রকম ক্ষতির যোগ, সেটা হলোই না। গ্রহ মানেই সম্ভাবনা, যোগ মানেই ইঙ্গিত। আর বর্তমান সময় তো এই জিনিসটা পেয়ে আমার খুব ভালো লাগলো, ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো, যে বর্তমানে আজকে যুব সমাজের একটা বড় অংশ শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে কি না করছে। কিন্তু এটা উচিত না। আমি নিজে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, কিন্তু আমার নিজেরই অভিমত এটা যে এটা উচিত না। সবটাই ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া একদমই ঠিক না। যেখানে অবতারগণ, মহাপুরুষগণ কেউই নিজের ভাগ্যকে সর্বশ্রেষ্ঠ মনে করেনি, প্রত্যেকেই তারা নিজের কর্মের উপরে জোর দিয়ে গেছে। তারা এইসব বিষয়ে মাথা ঘামিয়েছে, খুব কম ঘামিয়েছে। তারা শুধু ইঙ্গিতটাকে, সংকেতটাকে বুঝে নিয়েছে, ব্যাস। আর তারা এই বিষয়ে যায়নি, কারণ তারা সত্যিটা জেনে গিয়েছিল যে এটা সংকেত ছাড়া কিছু না, বাকি কাজ তো আমাকেই করতে হবে। বলুন প্রবল, প্রবলবাবু। কি বলবো স্যার, এ তো গজকেশ্বরী, সৌদি, লক্ষ্মী যোগ কিছুই তো নেই, শুধু তো আমার চারটে শুধু অলক্ষ্মী যোগই দেখতে পেয়ে যাচ্ছি। লক্ষ্মী যোগ আর কোথায়? কোনো ভালো যোগই তো পেলাম না। প্রথম কথা হচ্ছে, একটা কথা বলি, স্বয়ং পরাশর বলছে, আমার কথা না এটা। পরাশর বলছে ছক যেমনই হোক, শুধু খারাপ আছে এটা হয় না, আবার শুধুই ভালো আছে এটাও হয় না। যদি খুব খারাপ ছক হয়, কিছু ভালো তার থাকবেই, আর খুব ভালো ছক হলেও কিছু খারাপ তার থাকবেই। একটাই ছক হয় যেটা মাঝখানে, না ভালো না খারাপ, মিডিয়াম জায়গায় পড়ে থাকে, জীবনটা মিডিয়াম ভাবে চলে। তাই সবকিছু খারাপ আছে, অলক্ষী যোগ দেখতে পাচ্ছি এরকম বলবেন না। স্যার, এরকম বললে তবে জাগতিক তবে শক্তি স্যার ক্রুদ্ধ হয়ে যাবে। হুম। একটা জিনিস আমি ফিল করেছি, যে জিনিসটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে কোনটা কি আছে না আছে থেকে আহ, কিছুটা নিজের অভ্যাস, কিছুটা না, অনেকটা নিজের অভ্যাসেরও দরকার আছে। হ্যাঁ, প্রথম কথা জীবনের ডিসিপ্লিন হওয়া। আমি দামোদর বানসাল বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল বেনারসে, সারনাথে। ওনার আশ্রম আছে পুষ্করে, জ্যোতিষী, বাইরেও খুব যায়। তো ও একটা কথা খুব বলেছিল, বলেছিল তোমার উনি শিখিয়েছিলেন না, বলেছিলেন একটা আমাকে যে উম, অত গ্রহ নক্ষত্র ভাবতে চাও না, নিজের ডিসিপ্লিন রাখো। আর ও বলেছিল যে পঞ্চগকার নিয়ে থাকতে যদি পারো তাহলে থাকো, যে কোনো একটাকে তুমি ধরে নাও।
পঞ্চগকার উনি শিখিয়েছিলেন যে তার মধ্যে যে কোনো একটাকে তুমি ধরো, তাহলে পরে তুমি বাকি যা তোমার গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে তুমি যদি নিষ্ঠা করে থাকো, তাহলে সে ফল অনেকটাই পেতে যাবে। তো একদমই পঞ্চগকারের সত্যি মধ্যে উনি বলেছিলেন যে গুরু, গায়ত্রী, গঙ্গা, গীতা আর গরু, এই পাঁচটার মধ্যে ওরা ভীষণ ওগুলো মানে হম হুম যে গুরু, গায়ত্রী, গঙ্গা, গুরু, গায়ত্রী, গঙ্গা, গোমাতা আর গীতা, এগুলো যে কোনো একটা নিয়ে তুমি থাকতে থাকো। তো তোমার যত নেগেটিভ থাকবে এবং তোমার লাইফস্টাইল যদি ডিসিপ্লিন হয়, যেমন হচ্ছে তো হচ্ছে ঠিক আছে, আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে, সেই পরীক্ষার লাস্ট মিনিটে লিখে শেষ করার মতো করে চালিয়ে যেতেই হবে। এই থাকে। আর তুমি একদমই অনেকটা সত্যি অংশে কথা, এটা একদম মানে খুব ধ্রুব সত্যি কথা। এটা রাহুল কৌশিকের একটা ইন্টারভিউতে করেছিলাম, রাহুল কৌশিক করেছিল যে সময় খারাপ যাচ্ছে অত মাথা ঘামিয়ে নেই, একটা চান্স করো। উনি বলেছিলেন একটা কাজে একটা ভালো দিন তুমি সেট করো পূর্ণিমাতে, বলেছিল তুমি প্রত্যেকটা পূর্ণিমা শুরু করে দাও যে প্রত্যেকটা পূর্ণিমা তুমি গিয়ে গঙ্গায় চান করো, তোমার কি ফল হবে দেখার জন্য, তুমি এটা সেট করো প্রত্যেকটা পূর্ণিমায় ভোরবেলা উঠে তুমি গঙ্গায় চান, তাহলে দেখবে তুমি একটা সময় পর চারটে পূর্ণিমা চান করার পর থেকে দেখবে তোমার মধ্যে আজকে বুঝতে আসবে, এদের মধ্যে এত এনার্জি থাকে, সেই এনার্জিটা তোমার মধ্যে ঢুকবে। ঠিক, একদমই ঠিক কথা। এগুলো আমি ভীষণ মানি, কারণ এই গ্রহ নক্ষত্র নিয়ে না যতই নাড়াঘাটা করা হবে, আলটিমেটলি কি ঘটছে, কিভাবে ঘটছে, কি ফল পাওয়া যাবে, মূল রেজাল্টে জীবনে কখনো পৌঁছানোই যাবে না যদি আমরা আমাদেরই একটু হিস্ট্রি ঘাঁটি। মানে আমাদের যে সমস্ত পুরাণগুলো আছে, মহাকাব্যগুলো আছে, রামায়ণ মহাভারত রয়েছে, যদি সেইগুলোকেই ঘাঁটি ভালো করে, ভেবে দেখুন তো, এত বড় বড় মহাপুরুষ হয়েছে, এত বড় বড় যোদ্ধা হয়েছে, এত বড় বড় ঋষিমুনি হয়েছে, সারা জীবন ধরে কে এই বিষয় নিয়ে পড়েছিল? পরাশর মুনি এত বড় একজন ঋষি, সে স্বয়ং এত এই জ্যোতিষের এত বই লিখেছে, যার দ্বারা জ্যোতিষ আজকে এসছে আমাদের দেশেতে। আমরা আজকে যার জন্য জ্যোতিষকে জানতে পারছি, সে স্বয়ং এই বিষয় নিয়ে বেশিক্ষণ পড়ে থাকেনি। সে স্বয়ং গুরুত্ব দিয়েছে নিজের সাধনাকে। এই যোগে এই হচ্ছে, সেই যোগে সেই হচ্ছে, এত পড়াশোনা কিচ্ছু করেনি, শুধু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকতো। তাতেই সে এত বড় একজন বিরাট জ্ঞানী ব্যক্তি হয়ে গেছে, এত বই লিখে গেছে, যার উপরে এই সাবজেক্টের কেউ কথাই বলতে পারে না। গ্রহ নক্ষত্রের প্রচুর জুতি আছে, প্রচুর জুতি আছে, আমরা না বুঝতে পারবো না, মানে একে বলে শেষ করা সম্ভব নয়। যতটুকু জানার, শুধু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই গ্রহদের সংকেতগুলোকে বুঝে নেওয়া, যে এটা খারাপ, এটা ভালো, এ সময় এটা হতে পারে, এ সময় এটা হতে পারে, ব্যাস। গ্রহ কেবল সময়কে নির্দেশ করে যে এই সময় এই জিনিসটা ঘটার চান্স তৈরি হচ্ছে, সাবধান হয়ে যাও, কি প্রস্তুতি নাও, মানে বা ব্যাস। এটা গ্রহের হতে কাজ এই। পারে, আমার সঙ্গে এটা হতে পারে, আমার মঙ্গল খারাপ হ্যাঁ, সুতরাং আমার কিন্তু আগুন থেকে একটু সাবধান থাকতে হতে পারে। এটা তো ইন জেনারেল প্রত্যেক লোকেরই দরকার যে একটু আগুন টাগুন থেকে একটু সাবধানে থাকা, মানে সেইগুলো একদমই থাকার তাই, থাকতে এখানেই। পারে। কিন্তু আজকের যুগে এটার প্রচার এমন ভাবেই করা হচ্ছে না, এটাই সমস্ত কিছু, এখান থেকে ব্যক্তি সবকিছু হয়ে যাবে। কিন্তু এটা মোটেই নয়, এটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজি বিজনেসটা বাড়ানোর জন্য। হ্যাঁ, মানুষেরও তো যেমন এখন স্যার অ্যাস্ট্রো। শর্টকাট নেই দরকার না, মানুষেরও তো এখন অম্বল হয়েছে একটা জিত খেয়ে নেবো, কিন্তু কি কারণে অম্বল হয়েছে সেটা বিশ্লেষণ করা বা নিজের লাইফস্টাইলে নজর দিয়ে সেটাকে ঠিক করা, এটার দরকার নেই। এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও মানুষেরও তাই যে আমি অ্যাস্ট্রোলজির কাছে যাবো, সে আমাকে একটা কিছু পাথর ফাথর দিয়ে দেবে। আর বাংলার অ্যাস্ট্রোলজিরা তো, আমি তো বললাম পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজি থেকে আপনি যদি কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো বাদ দিয়ে দেন, তারপর ওই বীর্য যেসব রাহু কেতু এদেরকে বাদ দিলে ওরা ব্যবসা করতে পারে, খালি পেতে নেবে। ওরা যেগুলো আছে দেখিয়ে ভয় দেখিয়ে বিক্রি করছে। এই যে, এইগুলো তো আছেই। প্লাস যদি আমি আমি কেন আরো জোর দিয়ে বিষয়টাকে তুলছি, যদি আমরা মহাভারতের যুগে ফিরে যাই, তখন তো রাজরাজাদের যুদ্ধ মানে প্রচুর যুদ্ধ হয়েছে। তখন তো জ্যোতিষীর কম ছিল না, সেই সময়তেই ব্যাসদেব ছিলেন, তাই না? তারও অনেক বড় বড় মুনি ঋষিরা ছিলেন যারা এই বিষয়ে একদম তুখর ছিলেন। তো রাজাদের সম্পর্ক তো ঋষিদের সঙ্গে একদম ডিরেক্ট সম্পর্ক।
তারা কি জিজ্ঞাসা করে যেতেন না যে আমি যুদ্ধে যাচ্ছি, জয়ী হবো কি হেরে যাব? তাই না? প্রচুর যুদ্ধ, যেরকম প্রথম যুদ্ধ যদি আমি পাণ্ডবদের বলি তো সেটা দ্রুপদের সঙ্গে হয়েছে। তো দ্রুপদ কি যুদ্ধে যাওয়ার আগে কোনো ঋষিকে ডেকে জিজ্ঞাসা করেন যে হস্তিনাপুর থেকে আক্রমণ করছে, আমরা জিতবো কি হারবো? নিশ্চয়ই করেছে। মহাভারতের যুদ্ধে যখন এত বড় যুদ্ধ হয়, ঋষিটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার, সেই ঋষিকে যখন ধৃতরাষ্ট্র ডাকলো, ডেকে জিজ্ঞাসা করছে যে কি হবে এই কুরুক্ষেত্র যুদ্ধে, কারা জয়ী হবে, সে ঋষি একটা কথাই বললো যে আমি দেখতে পাচ্ছি যে কুরু বংশের জয় নিশ্চিত। হ্যাঁ, কুরু বংশের জয় নিশ্চিত, পাণ্ডবরাও কুরু বংশ, কৌরবরাও কুরু বংশ, কার জয় হবে রে বাবা? না, কুরু বংশের কিছু ছেলে বেঁচে থাকবে, এটা নিশ্চিত। কুরু বংশ পুরোপুরি শেষ হবে না। বোঝো ঠেলা, কারা বাঁচবে, কোন পক্ষ বাঁচবে, পাণ্ডব পক্ষ না কৌরব পক্ষ, সেটা কিন্তু নিশ্চিত করে বলা গেল না। এরকম প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর আছে। কারণ এইগুলো সবটাই নিয়তির খেলা। সবই যদি ব্যক্তি আগে থেকে জেনে যাবে, তাহলে আর সাধনার প্রয়োজন কি? তাহলে ঋষিরা এত বছর তপস্যা করে দিব্য দৃষ্টি অর্জন করতো না, গ্রহ নক্ষত্র দেখে বলে দিতে পারতো এই হবে সেই হবে, ওইটা ওই সময়টা ঘটবে, ব্যাস মিটে গেল। হয় না, সবটা হয় না। এবার অনেক কিছু শুনি আমরা, যেরকম কেপির কথা, কৃষ্ণমূর্তিজি, যিনি কেপির সিস্টেমের প্রথম প্রচলন করেন, তিনি অনেক কিছু কাণ্ড ঘটিয়ে গেছেন, শুনতে পাই। উনি একদম ওর অ্যাকুরেট তো টাইমে নাকি শোনা যায় যে গলার আওয়াজ শুনে বলতে পারতো কোন রাশিতে, কোন রাশির জাতক আর কি, গলার আওয়াজ শুনে নাকি বলতে পারতো। হ্যাঁ, তো এগুলো অসম্ভব কিছু না। যাদের প্রচন্ড প্র্যাকটিস থাকে, যাদের এই বিষয়ে দক্ষতা ভীষণ থাকে, তারা অনুভব করতে পারে, তারা বলতে পারে। আমি এটাকে বিশ্বাস করি, এটাকে না বিশ্বাস করার কিছু নেই। কিন্তু এমন কিছু কিছু জিনিস যেগুলো একটা কল্পনার নামে শোনা যায়, যে উনি স্টেজে উঠে ট্রেনে ট্রেনে তো ট্রেনে করে কোথাও একটা যাচ্ছেন। তো এখন ওই কম্পার্টমেন্টে অনেক ব্যক্তি বসে আছে একসঙ্গে, তারা জিজ্ঞাসা করছে ট্রেনটা কখন ঢুকবে স্টেশনে। না, ট্রেনটা যেভাবে ছুটছে মোটামুটি আহ, 2:30টার মধ্যে স্টেশনে চলে যাবে, এরকম কথা হচ্ছে। 2:30টার মধ্যে ট্রেনটা স্টেশনে ঢুকে যাবে। উনি তখন বলছেন না, ট্রেনটা 2:30টায় ঢুকবে না। উনি তখন খাতা কলম বের করে বেশ অঙ্ক টঙ্ক বসে এটা সেটা বললেন, ট্রেনটা ঢুকবে ঠিক 4:10:52। ট্রেনে বসে বসে প্রেডিকশন করছেন ট্রেনটা কখন ঢুকবে। তো ঠিক দেখা গেল ট্রেনটা মাঝখানে এমন একটা সিগন্যালে দাঁড়িয়ে গেল, অনেকক্ষণ লেট। তারপর যখন ট্রেনটা স্টেশনে ঢুকছে তখন ঠিক 4:10:52 অ্যাকিউরেট। তো এই কাহিনীটা আমি নর্থের দিকের বহু অ্যাস্ট্রোলজার আছেন যাদেরকে বলতে শুনেছি। যদিও তারা এটা বলে মার্কেটিং এর জন্যই, মানে মার্কেটিং ক্লাসেই বলে, ওই 2 দিন 3 দিন করে ফাউন্ডেশন বা ইত্যাদি কিছু ক্লাস ওরা নেয়। আমার কিছু বন্ধুও আছে ওখানে, ওদের মুখে আমি শুনেছি কথাগুলো। আমি ডিরেক্ট প্রশ্ন করি, ভাই তোরা এগুলো কেন বলিস, মার্কেটিং এর জন্য? বলছে হ্যাঁ, মার্কেটিং এর জন্যই। এই যে কাহিনীটা শোনার, এর মধ্যে কতটা সত্যতা আছে? বলছে এটা আমরাও শুনেছি, আমরাও শোনাচ্ছি, আমরা কখনো পড়িনি। তো এই হচ্ছে বিষয়, যে আসলে সেই ব্যক্তিটা বর্তমানে নেই, তো তাই তাকে নিয়ে যা ইচ্ছা করা যায়। বাস্তবে সে যখন বেঁচে ছিল, জীবদ্দশায় ছিল, সে কিন্তু এতটাও মান সম্মান পায়নি, বা এতটাও তার প্রতিপত্তি হয়নি। তার মৃত্যুর পর তাকে নিয়ে এখন উঠছে, কারণ তার যে প্রফেশনটা, সেটাকে এখন বর্তমান মানুষজন প্রফেশন বানাচ্ছে, এর জন্যই। আর অ্যাস্ট্রোলজি এখন মানুষের মনের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে এই প্রফেশনে এসে মোটামুটি প্রতি মাসে 1-2 লাখ টাকা কামানো কোনো ব্যাপার না। স্যার এখন আমি ভাবছি একটা প্রশ্ন আমার মাথায় কদিন ধরে ঘুরছে। হুম। এই প্রশ্নটা হচ্ছে, আমি আগের দিনের ক্লাসে আপনি আমাদের কালচার এবং কালম্বিক দেখালাম, তো সেই হুম। অনুযায়ী কালম্বিক যোগ হচ্ছে। তো হুম। আমি যে বেনারসি যে অতগুলো টাকা খরচা করে কালচার কাটালাম, তাহলে ওতে কি কাটলো? আমি যে বেনারসে গিয়ে 2024-এ ভোরবেলা গঙ্গা ঘাটে যে 7-8 জন বৈদিক পুরোহিত নিয়েছে, বেশ মোটা টাকা খরচা করে আমি কাটালাম আমার আমার ভোটটা, সেখানে কি কাটালাম?
কি কাটতে গিয়ে কি একটা কেটে দিলাম আপনার? এখন চিন্তা হচ্ছে যে আমি আবার মানে সেই বোম কাটা সেই সবুজ তার না হলুদ তার, সবুজটা কাটলে ফাটবে, হলুদটা হলে ফাটবে না, তা ভুল করে তো সবুজটা বলে কেটে দিলাম। একটা কথা জানবেন, জন্মছকে যখন কোনো যোগ তৈরি হয়ে গেছে না, হাজার পূজা আর্চা করেও সেই যোগকে কাটানো সম্ভব নয়। আমরা পূজা আর্চার মাধ্যম দিয়ে সেই গ্রহ, সেই গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা, তার পূজা আর্চার মাধ্যম দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারি মাত্র। সেই বিধি শাস্ত্রে আছে যে এই যোগ আছে, এই ফল। যোগ থাকলেই তো হবে না, আমি সেই যোগের ফলটা পাচ্ছি কিনা আমাকে সেটাও দেখতে হবে তো। আমি দেখলাম ছকে আমার খারাপ যোগ আছে, এই খারাপ যোগ আছে আমি প্রতিকার করে দাও না। খারাপ যোগ আছে, আগে দেখো সেই ব্যক্তি সেই খারাপ ফলটা পাচ্ছে কিনা। যদি পায় তখন ভাবা যাবে যে হ্যাঁ এর পূজা করানো যাবে কি যাবে না। এটা সিস্টেম। খারাপ যোগ আছে মানে তাকে সে খারাপ ফলটা ভোগ করবে এমনটা নয়, হয় না সব ক্ষেত্রে। যেমন আমি এই কিছু কিছু যোগ বললাম, যেরকম বুধাদিত্য যোগ, গুরু শরী যোগ, এগুলো একটা বয়সের পর গিয়ে অ্যাক্টিভ হয়। যতক্ষণ না সেই বয়সটা আসছে ততক্ষণ অ্যাক্টিভ হওয়ার কোনো চান্সই নেই। তাহলে খারাপ যোগগুলো ঠিক সেম হবে, তার একটা বয়স থাকবে, তখনই অ্যাক্টিভ হবে গিয়ে। তাই সেই সময় পর্যন্ত অপেক্ষা করে দেখা যাক না সেই যোগটা অ্যাক্টিভ হচ্ছে কি হচ্ছে না, সেই যোগের ফলটা ব্যক্তি পূর্ণ পাচ্ছে কি পাচ্ছে না। তারপর তো পুজো করবো, কি পাথর পড়াবো, কি করবো, কি ব্যবসা করবো, তখন দেখা যাবে। আগে সে সেই ফলটা পাক। কিন্তু এখন ব্যাপার হচ্ছে মানুষ তো বুঝে না, একটুখানি মনের মধ্যে ভয় ধরিয়ে দিলেই ব্যাস। আর এই কারণের জন্যই আজকে বর্তমানে এই প্রফেশনটার নাম খুব খারাপ। জ্যোতিষীদের লোক সহ্য করতে পারে না, বা জ্যোতিষী দেখলেই বলে ভণ্ডামি, ভণ্ডামি করে ইনকাম করে, নানান রকম তাদেরকে আখ্যা দিয়ে থাকে। তো এর জন্য এরাই দায়ী। স্যার আমি আহ, আহ, যখন কলেজে পড়তাম, তো প্রত্যেকদিন রাত্রে প্রত্যেকদিন কলেজ থেকে ফেরার সময় শেয়ারতে কত দেখতাম। আমি ভাবলো শেয়ারতে কত আছে, আপনি এসেছেন। রাত্রিবেলা দেখতাম স্যার এই সমস্ত জ্যোতিষ শিয়ালদার ওখানে বৈঠকখানে অনেক চেম্বার আছে, জ্যোতিষরা বসে একদম 5 মিনিটের ফল, অভ্যর্থ ফল, বশীকরণ, অমুক তমুক। সব ওই ওই লাল বসন করে, ওই গলায় লাল টিপ, এখানে লাল টিপ, ওই করে মনের দোকানে লাইন দিত। মানে এত রোজগার হয়েছে, ওই করে সব মনের দোকান রাত্রিবেলা লাইন দিত। হুম, আগের সময় দেখতাম। আর সব বৈঠকখানে অনেক চেম্বার আছে, অমুক লোক, ভাগ্য পাল্টান, ভাগ্য পুড়িয়ে দিই, সব চেম্বার বানিয়ে রেখে দিচ্ছে, ভাড়া দেয় বেশি। এটা এখন ভালো ব্যবসা হচ্ছে, এটা ফ্ল্যাট থাকলে ভাড়া দিয়ে দিই, 10টা জ্যোতিষীকে। গড়িয়াতে ভাগ্য চক্র তো আছেই, কতগুলো জ্যোতিষী একসঙ্গে বসে ওখানে, এরকম সব ওই উনি